নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 3 নাম্বার মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1 বলেছে তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না, এটা হবে অপশন সি এস তরঙ্গ। একের 2 ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে, এটা হবে অপশন বি O2। একের 3 পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো, এটা হবে অপশন সি 15 ডিগ্রি সেলসিয়াস। একের 4 গুরুমণ্ডলের ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে, এটা হবে অপশন এ রেপিত্তি বিযুক্তি রেখা। একের 5 মহাদেশীয় ভূত্বক, এটা হবে অপশন সি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। একের 6 পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি, এটা হবে অপশন বি 3500 কিমি পুরু। এরপর 2-এর এ বলেছে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। 2-এর এর 1-এর বলেছে ভুটানের প্রধান ভাষা হলো জাংথা, এটা শুদ্ধ। 2 বলেছে মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগ মণির খ্যাতি পৃথিবী জোড়া, এটাও শুদ্ধ। এরপর 2-এর বি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1-এর বলেছে নেপাই দাও কোন দেশের রাজধানী, উত্তর হবে মায়ানমার। 2 বলেছে ক্যারেজ প্রথা বলতে কি বোঝো, উত্তর হবে পশ্চিম পাকিস্তানের মরু অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ করে যে জলসেচ ব্যবস্থা প্রচলিত তাকে ক্যারেজ প্রথা বলে। এরপর দেখো 3-এর বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে সার্কের সদস্য দেশগুলির নাম লেখো, উত্তর হবে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। 3-এর 2 বলেছে এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই, উত্তর হবে নেপাল ও ভুটান। 3 বলেছে মায়ানমারে কী ধরনের অরণ্য দেখা যায়, উত্তর হবে ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এবং ক্রান্তীয় তৃণভূমির অবস্থান দেখা যায়। 4 বলেছে সার্ক গঠনের উদ্দেশ্য কী, উত্তর হবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক গঠন করা হয়েছিল। এরপর 4-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-এর 1 বলেছে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, উত্তর হবে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিগুলিকে 3 ভাগে ভাগ করা হয়, যথা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। যে সকল আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে বা প্রায়ই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে, যেমন হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। আবার যে আগ্নেয়গিরিগুলির একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন ইন্দোনেশিয়ার কাকাতোয়া। আবার যে সকল আগ্নেয়গিরিগুলিতে অতি প্রাচীনকালে অগ্ন্যুৎপাত ঘটলেও ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের আর কোনো সম্ভাবনা নেই তাদের মৃত আগ্নেয়গিরি বলে, যেমন ভারতের ব্যারেন। এরপর 2-এর বলেছে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে, উত্তর হবে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে সকল স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। আর ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। 4-এর 3 বলেছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর
জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? উত্তর হবে দুটি সামুদ্রিক পাত যথা প্রশান্ত মহাসাগরীয় পাত ও ইন্দোনেশিয়ান পাতের পরস্পরমুখী চলনের কারণে পাতের উপরিভাগে জমা পলি ভাঁজ খেয়ে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে। এরপর 4 বলেছে ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ বা পি ওয়েভ ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক, ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গের বেগ সব থেকে বেশি হয় প্রায় 6 কিলোমিটার প্রতি সেকেন্ড। অন্যদিকে ভূমিকম্পের দ্বিতীয় পর্যায়ের তরঙ্গের বেগ হয় 3 থেকে 5 কিলোমিটার প্রতি সেকেন্ড। খ, পি তরঙ্গ ভূগর্ভের অভ্যন্তরে কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে, কিন্তু এস তরঙ্গ ভূ অভ্যন্তরে কেবল কঠিন স্তরের মধ্য দিয়েই অগ্রসর হতে পারে। গ, প্রাথমিক তরঙ্গ অগ্রসর হওয়ার সময় মাধ্যমের কণাগুলির ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় তরঙ্গ প্রবাহিত হয় অনেকটা শব্দ তরঙ্গের মতো আচরণ করে, কিন্তু দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ প্রবাহিত হবার সময় মাধ্যমের কণাগুলি উপর নিচে ওঠানামা করার মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ অনেকটা আলোক তরঙ্গের মতো আচরণ করে। এরপর 5 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 বলেছে পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ক, এই শিলায় স্তরায়ন এবং কাদায় চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। খ, এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। গ, এই শিলায় প্রবেশ্যতা খুব বেশি হয়। এই শিলার ক্ষয় প্রতিরোধকারী ক্ষমতা বিভিন্ন রকমের হয়। ঘ, এই শিলার কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না। উয়া, এই শিলাস্তরে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও জীবাশ্মের সঞ্চয় দেখা যায়। এরপর 5 বলেছে চিত্রসহ উদ্ভিদী ও নিঃসারী শিলার বিবরণ দাও। উত্তর হবে ভূ অভ্যন্তরে অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলাগুলি সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। এই শিলাগুলি দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলি বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসল্ট, অবসিডিয়ান প্রভৃতি। ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্ভিদী আগ্নেয় শিলার সৃষ্টি করে। এটি আবার 2 রকমের হয়, যথা উপপাতালিক শিলা। ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো ফাটলে বা ছিদ্রপথে ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে এই শিলার সৃষ্টি হয়, যেমন ডলোরাইট। এবং পাতালিক শিলা, ভূগর্ভের অনেক গভীরে ম্যাগমা অত্যন্ত ধীর গতিতে শীতল ও জমাট বেঁধে এই শিলার সৃষ্টি হয়, যেমন গ্রানাইট। এরপর 5 বলেছে ভূমিরূপের উপর শিলার প্রভাব আলোচনা করো। উত্তর হবে ভূগর্ভের নিচে শিলার গঠনের সঙ্গে ভূমিরূপের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যেমন গ্রানাইট শিলাগঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার প্রকৃতির হয়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। ব্যাসেল্ট জাতীয় আগ্নেয় শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপগুলি অনেকটা চ্যাপ্টা আকারের হয়। দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্রাপ অঞ্চল এর উদাহরণ। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জল ও নদীর ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরে এবং ভূ অভ্যন্তরে বিভিন্ন আকৃতির গর্তগুলির সৃষ্টি হয়। এই ধরনের ভূমিরূপগুলিকে কাস্ট ভূমিরূপ বলে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে এই ভূমিরূপ দেখা যায়। আবার বেলে পাথরযুক্ত অঞ্চলে খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপগুলি দেখতে পাওয়া যায়। রাজস্থানের জয়সলমীরে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।